আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দলিল মোতাবেক খতিয়ানে জমির পরিমাণ কম। তাহলে কি করবেন, কিভাবে সংশোধন করবেন, কোথায় যেতে হবে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, দলিলে জমির যে পরিমাণ আছে সেই পরিমাণ মোতাবেক আপনার রেকর্ড খতিয়ানটি হয়নি। রেকর্ড খতিয়ানে জমির পরিমাণ কম আসছে। আপনার দলিলে আছে 10% সম্পত্তি, আপনার রেকর্ড খতিয়ানে আসছে 8% সম্পত্তি। তাহলে এই যে রেকর্ডে কম আসছে, কি কারণে কম আসলো, কেনই বা কম আসলো এবং কিভাবে এটা সংশোধন করতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে এই বিষয়টিকে আমি 3টি পার্টে কিন্তু ভাগ করে নেব। 1 নম্বরে পার্টে হচ্ছে দলিল, 2 নম্বর পার্টে হচ্ছে মূল জোত এবং 3 নম্বর পার্টে হচ্ছে রেকর্ড। এই 3টি বিষয় যদি আপনারা গুরুত্বের সাথে যদি দেখেন এবং বোঝেন, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন এই জমির রেকর্ড ভুলে আর একজনের নামে হয়ে যাবে না এবং জমি ক্রয় করার সময়ও আপনার জমি সঠিকভাবে আপনি ক্রয় করতে পারবেন। তো দলিল আমরা সাধারণত দাতার কাছ থেকে যখন সম্পত্তি ক্রয় করি, তখন দাতা এবং গ্রহীতা উভয় মিলে একজন দলিল লেখককে দিয়ে দলিল লেখায় যখন সাব রেজিস্ট্রার অফিসে যায়, সাব রেজিস্ট্রার অফিস থেকে সাব রেজিস্ট্রার মহোদয়ের বৈধ সিল স্বাক্ষর দিয়ে যে দলিলটি নিবন্ধিত করা হয়, সেটি হচ্ছে দলিল। এই দলিল হচ্ছে জমির সর্বশক্ত একটি ডকুমেন্টস, যেই ডকুমেন্টসটি দিয়ে আপনার দলিল জমি বেচা বিক্রি হস্তান্তর করা হয় এবং খুব পাওয়ারফুল একটি ডকুমেন্টস। এই যে দলিল, এই দলিলটি করার পরে একজন জমির মালিকের কিন্তু অনেক কাজ বাকি থেকে যায়। সেই কাজটি অনেক জমির মালিকরা সেগুলি সম্পূর্ণ করে না, যার ফলে এই রেকর্ড খতিয়ানগুলি অন্যের নামে হয়ে যায়। এখন আসা যাক যে এই দলিল মূলে মালিকানা পাওয়ার পরে একজন গ্রহীতা তার জমিতে সুন্দরভাবে বসবাস করতেছে, কিন্তু তিনি 10% জমি ক্রয় করার পরে কিছুদিন পরে দেখা গেছে তার খতিয়ান হয়েছে তার নামে ঠিকই, কিন্তু খতিয়ানে 2% জমি কম আসছে, অথবা 5% জমি কম আসছে, অথবা পুরা সম্পত্তিটাই তার নামে আসে নাই, এরকম হতে পারে। তাহলে আমরা এখন চলে যাব মূল জোতে। এই মূল জোতটা কি জিনিস? মূল জোতটা বোঝায় হচ্ছে যে ভূমি অফিস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে প্রত্যেকটি উপজেলায় যে ভূমি অফিস আছে, এই ভূমি অফিসে একজন ব্যক্তি কি পরিমাণ সম্পত্তির মালিক, সেই পরিমাণ সম্পত্তি দিয়ে তার নামে একটি ফাইল ওপেন করা আছে, রেকর্ড বই আছে। সেখানে বালামের যে পাতা, সেখানে লেখা থাকে যে তিনি কোন কোন দাগে কত শতাংশ সম্পত্তির মালিক। এই দাগ খতিয়ান নাম্বার দিয়ে সেখানে কিন্তু এন্ট্রি করা থাকে। আমরা যদি ব্যাংকে টাকা রাখি, তাহলে আমাদের একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সেই অ্যাকাউন্টটি ওপেন করার পরে সেখানে আমরা টাকা জমা রাখি। তেমনিভাবে একজন ব্যক্তি যখন জমি ক্রয় করে, তখন এই জমির যে দলিল, সেই দলিল সহ পূর্বের দাতার যে পূর্বের যে ডকুমেন্টস, বায়া দলিল থেকে শুরু করে ধারাবাহিক যে খতিয়ানগুলি আছে, এই খতিয়ান দিয়ে নামজারি করে নিতে হয়। নামজারি করার অর্থ হচ্ছে ভূমি অফিসকে একটি জানান দেওয়া যে অমুক ব্যক্তি সম্পত্তি বিক্রয় করেছে এবং আমি সেই সম্পত্তিটি ক্রয় করেছি। এতে সুবিধা কি, যে দাতার যে মূল জোত আছে, সেই জোত থেকে সম্পত্তিটি কর্তন করে নতুন জমির যিনি মালিক তার নামে নামজারি করে দিবে। অর্থাৎ আপনার ব্যাংকে যে টাকা আছে, আপনি আপনার স্ত্রীকে একটি 10,000 টাকার একটি চেক দেন, আপনার অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে ওই 10,000 টাকা যখন লেস হয়ে যাবে, টাকাটা যখন উত্তোলন করে ফেলবে, তখন আপনার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা চলে গেলে 90,000 টাকা থাকবে। তেমনিভাবে দাতার
মূল জোত যে অ্যাকাউন্ট, সেইখানে যে 20% সম্পত্তি ছিল, সেখান থেকে নতুন যে মালিক তিনি যখন সম্পত্তি ক্রয় করে সেই 10% সম্পত্তির কাগজ দিয়ে নামজারি করবে, তখন মূল জোত থেকে সেই সম্পত্তিটা কর্তন হয়ে নতুন মালিকানা দিয়ে যখন একটি খতিয়ান তৈরি হবে ওই ভূমি অফিসেই, তখন দাতার নাম থেকে কিন্তু 10% জমি মাইনাস হয়ে যাবে। এই যে মূল জোত যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের খবর কেউ কিন্তু রাখে না। জমি ক্রয় করার সময় যেখান থেকে পারি সেখান থেকে জমি ক্রয় করতেছে, কিন্তু ওই খোঁজটা কিন্তু নেয় না। তো যাই হোক, সম্পত্তি ক্রয় করার পরে নামজারি না করার ফলে কিন্তু এই সমস্ত সমস্যা হতে পারে। তাহলে মূল জোতটা কিন্তু আমরা বুঝে গেলাম। এখন আসেন যে রেকর্ড খতিয়ান কেন অন্যের নামে হয়ে যায়। এখন এটি যদি আমি একটু উদাহরণস্বরূপ বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রহিম সাহেবের মূল জোতে 20% সম্পত্তি আছে, তিনি 20% সম্পত্তির মূল মালিক এবং এই 20% সম্পত্তি বিক্রি করার অধিকার তিনি রাখেন। এই রহিম সাহেব কোনো এক সময় করিম সাহেবের কাছে 10% সম্পত্তি বিক্রি করে দিলেন। করিম সাহেব এই 10% সম্পত্তি গ্রহণ করে অর্থাৎ ক্রয় করে তিনি সেই দলিল নিয়ে তার জমি দখলে সুন্দরভাবে বসবাস করতে লাগলেন, কিন্তু তিনি তার নামে নামজারিটি করার নাই। তো এই যে নামজারি না করানোর ফলে রহিম সাহেব তঞ্চকতা করে তার সম্পত্তি পুনরায় আর একজনের কাছে 15% সম্পত্তি যোগ সাজসে বিক্রি করে দিলেন। তো বিক্রি করে দিলে যেই ব্যক্তি 15% সম্পত্তি ক্রয় করলো, সেই ব্যক্তি 15% সম্পত্তি তার নিজের নামে নামজারি করে নিল। করিম সাহেবের পরে সম্পত্তি কিনে তিনি নামজারি করে নিল। তাহলে রহিম সাহেবের মূল জোতে 20% সম্পত্তি ছিল, সেই 20% সম্পত্তি থেকে করিম সাহেব নামজারি না করানোর ফলে অন্য একজন যখন 15% সম্পত্তি ক্রয় করলো, তিনি নামজারি করণে রহিম সাহেবের 20% থেকে 15% আউট হয়ে গেল, আর মাত্র 5% সম্পত্তি সেখানে থাকলো। পরবর্তীতে যখন জরিপকারকরা জরিপের জন্য বের হয়েছে, তখন কাগজপত্রে যখন দেখছে, রেকর্ড বইতে যখন দেখা হলো যে রহিম সাহেবের মূল জোতে মাত্র 5% সম্পত্তি আছে, এখন করিম সাহেব দলিলে হচ্ছে 10%। এই 10% জমি যখন জরিপকারকরা এলাকায় গিয়েছে, তখন এলাকায় গিয়ে যখন সার্ভে করেছে, জরিপ করেছে, করার পরে তার নামে, রহিম সাহেবের নামে 5% জমি কম আসছে। কারণ রহিম সাহেবের মূল জোতে তো সম্পত্তি নাই, তাহলে কিভাবে তাকে ভূমি অফিস 10% জমি রেকর্ড করে দিবে? এই একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে তঞ্চকতা করেও অনেক সময় হয়, ভুল কর্মেও হয়, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু এই রেকর্ডটি অন্যের নামে হয়ে যায়। তবে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, দাতার মূল জোতে সম্পত্তি না থাকলে সেই সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। সেই সম্পত্তি পরবর্তীতে রেকর্ড করতে গেলে একটু সমস্যা হবে। এখন আসা যাক যে এই রেকর্ডটি যখন আপনার এলাকায় যখন জরিপ কার্য হলো, আপনি যখন দেখলেন আপনার নামে যে মাঠ পর্চাটি দেওয়া হলো সেখানে আপনি 2% বা 5% জমি কমানো হলো, তখনই কিন্তু সেটেলমেন্টে আপনার 30 ধারায় মকদ্দমা করতে হবে। আপনি যদি সেই সুযোগটি না পান, আপনি যদি দেশের বাইরে থাকেন অথবা এলাকার বাইরে থাকেন, তাহলে প্রিন্ট পর্চা যখন ফাইনাল হয়ে বের হয়ে আসবে, প্রিন্ট পর্চা ফাইনাল হয়ে বেরোয়ার সাথে সাথে আপনাকে কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা করতে হবে। এখন আসা যাক যে আপনার ব্যস্ততার কারণে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালও আপনি মকদ্দমা দিতে পারেন নাই, সর্বশেষ আপনি কিন্তু দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারবেন। এই রেকর্ডটি সংশোধন করার জন্য যদি তঞ্চকতা করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি হয়ে থাকে, আপনি কিন্তু সেটি সংশোধন করতে পারবেন। একটু সময় লাগবে। আপনার এলাকার যেই জজ কোর্ট আছে, সেই জজ কোর্টে একজন সিভিল লয়ার যিনি আইন সম্পর্কে ভালো বোঝে, মামলা মকদ্দমা যেটি জমি সংক্রান্ত সেটা ভালো বোঝেন, তার সাথে পরামর্শ করে সকল কাগজপত্র দিয়ে আপনি যদি মকদ্দমা করেন, আপনার সেই ভুল রেকর্ডটি সংশোধন হয়ে আপনার নামে 10% সম্পত্তি রেকর্ড করার অনুমতি দিয়ে একটি ডিগ্রি জারি হবে, অথবা আপনার নামে জাজমেন্ট চলে আসবে, আপনি সংশোধন করতে পারবেন। এতে কিন্তু কোনো বেগ পাইতে হবে না। তবে এটি সত্য যে আপনি যদি সম্পত্তি ক্রয় করার সময় সেই রহিম সাহেবের 10% সম্পত্তি মোট জোতে থাকে, আর আপনি যদি 15% সম্পত্তি ক্রয় করে বসেন, এই যে মূল জোতে যার সম্পত্তি নেই কিন্তু দলিলে আপনি
15% সম্পত্তি ক্রয় করে বসলেন, এই সম্পত্তি কিন্তু আপনার পরবর্তীতে রেকর্ডে যখন আপনার নামে কম আসবে, আপনার দলিলে কিন্তু ওই 15% সম্পত্তি কিন্তু টিকাতে পারবেন না, কারণ তার আগেই কিন্তু এই 5% সম্পত্তি হয়তো রহিম সাহেব অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছে। এই জমি সংক্রান্ত বিষয় অনেক ফাঁক ফোকর আছে, অনেক ঝামেলা আছে। এই বিষয়গুলি যখন আপনারা পূর্ণাঙ্গভাবে বুঝবেন যে একটি রেকর্ড কেন অন্যের নামে হয়ে যাচ্ছে, আপনার নেগলিজেন্সি কি, আপনার অবহেলার কারণে নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে, কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে হবে, এই ভূমি অফিসের সাথে যখন আপনার কাগজপত্রের মিল থাকবে তখন রেকর্ড কিন্তু এদিক সেদিক হওয়ার কথা না। আমরা যখন সম্পত্তি ক্রয় করে চুপ করে বসে থাকি তখনই এই সুযোগটা দুর্নীতিবাজরা নিয়ে থাকে, যারা ভূমিদস্যু তারা নেয়, এবং যারা এই সমস্ত কার্যকলাপের সাথে যে সকল দালালরা জড়িত তারাই কিন্তু এই সমস্ত সংবাদ আদান প্রদান করে একজন যে প্রতারক চক্রের যে সকল মালিকরা তারা এই কাজগুলি করে। এই জন্য প্রতারকদের কাছ থেকে বেঁচে থাকার জন্য আপনি দলিল করার সাথে সাথে আপনার উচিত হচ্ছে সেই মূলজত থেকে, দাতার যে মূলজত সেখান থেকে আপনার সম্পত্তি বুঝে নিয়ে আপনার নামে নামজারি করে একক মালিকানা অর্জন করে আপনাকে সেই সম্পত্তিতে বসবাস করা। প্রিয় ভিউয়ার্স, যারা প্রশ্ন করেছিলেন যাদের দলিলে সম্পত্তি বেশি, এটি একটি ভুল শব্দ, খতিয়ানে কম। দলিলে বেশি, খতিয়ানে কম, এটা আমি ভুল বলবো। কারণ এই জন্যই ভুল বলবো, দলিলে যে পরিমাণ সম্পত্তি তার থেকে খতিয়ানে কম, কিন্তু দলিলের সম্পত্তি বেশি হলে সেটিও কিন্তু একটি ভুল। কারণ আপনি যতটুকু ক্রয় করেছেন ততটুকু সম্পত্তি দলিলে আছে, তার থেকে খতিয়ানে কম আসছে। এই খতিয়ানে কম আসলে আপনাকে এই যদি প্রথম রেকর্ডে আপনি ধরা পড়েন তাহলে আপনার সেটেলমেন্টে 30 ধারায় মামলা করতে হবে। আপনি আপিল করতে পারবেন, তাও যদি সংশোধন না হয় প্রিন্ট পর্চা ফাইনালে চলে গেলে অপেক্ষা করতে হবে। প্রিন্ট পর্চা ফাইনাল হয়ে বের হয়ে আসলে আপনি সেই ভুল খতিয়ান সংগ্রহ করে আপনি সরাসরি ল্যান্ড সার্ভিসে যদি মামলা দেওয়ার সুযোগ থাকে দিবেন, না হলে আপনি সরাসরি দেওয়ানি আদালতে মামলা দিবেন। এইটা নিয়ে বেশি মনে করেন যে মন খারাপ করারও কোনো কিছু নাই। আপনাকে খুব দ্রুত যে এই বিষয়টা নিয়ে আপনার জমি চলে যাচ্ছে এরকম কোনো কিছু না। আপনি যদি অপেক্ষা করে সুন্দরভাবে সকল কাগজপত্র গোছায় একজন লয়ারকে দিয়ে আপনার জেলায় যে জজ কোর্ট সেখানে আপনি মামলা দেবেন, 2 দিন বেশি লাগলেও সুন্দরভাবে এই রেকর্ডটি সংশোধন হয়ে আপনার নামে চলে আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।